আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন। বৃষ্টি ছাড়াই এলাকার বেশি সড়কে জমে থাকে পানি, নেই পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা, খানাখন্দে ভরা সড়ক। ঢাকার সিটি কর্পোরেশন এলাকার অন্তর্ভুক্ত হলেও বাস্তবে যেন হার মানায় অজপাড়াগার কাঁচা রাস্তাকেও। দক্ষিণখান এলাকার বেহাল সড়কের জনদুর্ভোগে কষ্টের অন্ত নেই মানুষের। ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই ঐক্যের জায়গা থেকে সরে যাচ্ছে। কেউ কেউ দেশে বিভক্তি ও বিভাজন সৃষ্টি করতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এ থেকে বিভ্রান্ত হওয়া যাবে না। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাসহ দায়ের হওয়া মামলাগুলোতে আদালতে দেয়া তাঁর বক্তব্য নিয়ে প্রকাশিত বই রাজবন্দির জবানবন্দি বইটির মোড়ক উন্মোচন করা হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলের মহাসচিব বলেন, দীর্ঘ নির্যাতন নিপীড়নে কারাবন্দিত্বের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন খালেদা জিয়া। তিনি বলেন, বর্তমানে অনেকেই ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা করছেন। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। মির্জা ফখরুল বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে ঐক্যের জায়গায় এখনও ঘাটতি রয়ে গেছে। আলোচনায় অংশ নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট, প্রথিতযশা সাংবাদিক, লেখকরা বলেন, বিভাজনে বিভ্রান্ত হওয়া যাবে না। বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য। তারা কেন জেলে থাকবে? তাদেরকে বের করে আনতে হবে, নেতাকর্মী সবাইকে বের করে আনতে হবে। একটা নির্বাহী আইন বা জরুরি আইন করে বিএনপির সকল নেতাকর্মী এবং সকল রাষ্ট্রবন্দীদের জেল থেকে এখনই মুক্ত করা উচিত। বিচারিক কার্যক্রমে শুনানির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সবাই জানবেন, শুনবেন, দেখবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কোনো অন্যায় করেননি। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। সাজা বাতিল হবে বলে প্রত্যাশা তার আইনজীবীদের। উইদাউট এনি এভিডেন্স, উইদাউট এনি রেকর্ড, উইদাউট এনি তথ্য প্রমাণ কোনো কিছুই ছিল না এই নিম্ন আদালতের জাজমেন্টের মধ্যে। তারপরেও আপনার হাইকোর্ট বিভাগ, এটা অত্যন্ত দুঃখের বিষয়, ঘৃণার বিষয়, হাইকোর্ট বিভাগ ট্রায়াল কোর্ট দিয়েছিল 5 বছর সাজা, হাইকোর্ট দিয়েছিল 10 বছর। আমরা আদালতের প্রতি নিবেদন জানিয়েছি এই মামলা ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ শুরু থেকে অকার্যকর, এবং আমরা প্রত্যাশা করছি আদালত, মহামান্য আদালত সকলের বক্তব্য শ্রবণ করেছেন, ন্যায় বিচার করবেন। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে, যেগুলো আজকের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। তিনি আরও বলেন, এরপরই বেগম জিয়াকে কী ধরনের চিকিৎসা দেওয়া হবে তা জানানো হবে। বুধবার লন্ডন পৌঁছানোর পর খালেদা জিয়াকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়। গতকালই তার পরীক্ষা নিরীক্ষা শুরু করা হয়। আজ ও গতকালের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা বেগম জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। দ্য লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। লন্ডনে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সার্বিক সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান, আর সার্বিক তত্ত্বাবধান করছেন তার জ্যেষ্ঠ পুত্র বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এবারের সফরে কতদিন বিদেশে থাকতে হবে বিএনপি চেয়ারপারসনকে শেষ সিদ্ধান্ত নেবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, আর্থ্রাইটিস ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই তাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র তৈরি হচ্ছে না। আগামী সপ্তাহে ঘোষণাপত্র প্রকাশের দিনক্ষণ জানা যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সংবাদ ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সংবিধান সংস্কার বা বাতিলের বিষয়ে সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী মাসের মধ্যে সকল শিক্ষার্থীর কাছে পাঠ্যপুস্তক পৌঁছে যাবে। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, জুলাই ঘোষণাপত্র প্রণয়নের দিনক্ষণ সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতে তা তৈরির কথাও বলেন তিনি। কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। সংবাদ সম্মেলনে উঠে আসে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারের বিষয়টিও। এ সময় মাহফুজ আলম বলেন, জাতীয় নির্বাচন নির্ভর করছে সংস্কারের উপর, আর সংবিধান নিয়ে সিদ্ধান্ত হবে সব পক্ষের মতামতের ভিত্তিতে। ঐকমত্যের জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি সংবিধানের ব্যাপারে, সংবিধানকে কি করব, আমরা কি করতে চাচ্ছি, এটা প্রস্তাবনা আছে শিক্ষার্থীদের দিক থেকে, অন্যান্য রাজনৈতিক দল থেকে হয়তো এটা বিরোধিতা আছে। এইটা যেহেতু কন্টেনশাস পয়েন্ট, একটু আগে আমি যেটা বলেছি, যেসব বিষয়ে কন্টেনশাস পয়েন্ট আছে সেসব বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা এটাকে লিপিবদ্ধ করব। কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রে। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয়, বা কি ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। ফেব্রুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। তথ্য পাচ্ছি যে অনেক সময়, বেশিরভাগ সময় 2010-এর পরের থেকে দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোনো বছর জুলাই মাসও হয়ে গিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করা হলে জনসেবা নিশ্চিত করা সম্ভব বলে মনে করে সরকার। ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কার উল্লেখ সহ 7 দফা দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেলে রাজধানী ধানমন্ডি রবীন্দ্র সরোবরে গণসংযোগ করা হয়। এর আগে শাহবাগ, পল্টন, শান্তিনগর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সরকারকে সব ধরনের সংস্কারের ওয়াদা ঘোষণাপত্রে উল্লেখ করার দাবি জানান। সরকারকে দ্রুত জুলাই প্রোক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। বুধবার থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী দেশ জুড়ে এই কর্মসূচি চলবে বলে জানানো হয়। যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রচারণায় বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কিছু সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। একই সঙ্গে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লেবার পার্টির ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরও আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা এখনও সক্রিয়।
অতীতে এই শাখার সদস্যরা টিউলিপ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণায়ও অংশগ্রহণ করেছেন। টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যে 2019 সালের সাধারণ নির্বাচনের সময় আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার অন্যতম প্রধান সংগঠক আব্দুল আহাদ চৌধুরী ও অন্যান্য সদস্য কিয়ার স্টারমারের হেলবর্ন এবং সেন্ট প্যানক্রাস নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশ নিয়েছিলেন। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, কিয়ার স্টারমার শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন। এই সাক্ষাতের জন্য তদন্তের মুখোমুখি হতে পারেন তিনি। উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন জুলাই হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম। তিনি এই থানারই সাবেক ওসি ছিলেন। এই ঘটনায় থানার একজন এএসআইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানার একটি দল, কিন্তু এরপর সেখান থেকে ঢাকায় আনলেও কয়েক ঘণ্টাও আটকে রাখা যায়নি তাকে। বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন তিনি। ওসি শাহ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। গত বছরের 2রা সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা মামলায় আসামি করা হয় তাকে। বৃষ্টি ছাড়াই এলাকার বেশিরভাগ সড়কে জমে থাকে পানি, নেই পয় নিষ্কাশনের সুব্যবস্থা, খানাখন্দে ভরা পুরো সড়ক। নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা হলেও বাস্তবে অজপাড়া গাঁয়ের কাঁচা রাস্তাকেও যেন হার মানায়। বলছিলাম দক্ষিণ খান এলাকার বেহাল সড়কের জনদুর্ভোগের কথা, যেখানে মানুষের কষ্টের অন্ত নেই। নাগরিক সুবিধা বঞ্চিত এলাকাবাসীর নিত্য যুদ্ধ নিয়ে নাজিবুর রহমানের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। উত্তরার একটি হাসপাতালে অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরছেন গর্ভধারিণী মা। হাঁটছেন ধীর গতিতে। এমন স্পর্শকাতর সময়ে দীর্ঘক্ষণ হাঁটা ঝুঁকিপূর্ণ হলেও গন্তব্যে পৌঁছাতে আরও অন্তত 30 মিনিট পায়ে হেঁটে যেতে হবে। এ পথে যান চলাচলের সুযোগ নেই, আর এতে ভোগান্তি বেড়েছে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান ও তার মায়ের। সিজারের রোগী বা সিজারের রোগী এর তো গাড়িতে নেওয়া যাবে না, আর গাড়িতে নেওয়ার রাস্তাও তো পরিবেশ এভাবে না, সেজন্য হাঁটাই নেওয়া লাগছে। হ্যাঁ, এই জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে রাস্তার লাগা। এই কাজটা দ্রুত হয়ে গেলে আমাদের সুবিধা হবে এবং ভালো হবে। অসুস্থ হলে এই সড়কে অ্যাম্বুলেন্স চলাচলেরও সুযোগ নেই। ব্যবসা বাণিজ্যের অবস্থাও নাজুক। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান একবারে ধ্বংস হয়ে গেছে। ব্যবসা আগে যেরকম হইতো এখন এইরকম হচ্ছে না। মানুষের আয়টাই কম, তারপরে জিনিসের দামপত্র বেশি, এই জন্যই সমস্যা। দক্ষিণখান এলাকার কসাইবাড়ি থেকে মোল্লার টেক যতদূর চোখ যায় শুধু কর্দমাক্ত আর ভাঙাচোরা সড়ক। আবাসিক এলাকা হওয়ায় দিন দিন ঘন বসতিপূর্ণ হয়ে উঠছে এ অঞ্চলটি। তবুও নাগরিক সুবিধা নেই ঢাকা উত্তর সিটি এলাকার অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোতে। বছর বছর হোল্ডিং ট্যাক্স বাড়ছে, তবে সে তুলনায় সেবা নিশ্চিত করছে না ডিএনসিসি। স্কুলগামী শিক্ষার্থী কিংবা অফিসগামী মানুষ কেউই রেহাই পাচ্ছে না এমন ভোগান্তি থেকে। আমরা যেটা বলতেছি যে এই কাজের কোনো অগ্রাধিকার দেখতেছি না, প্লাস এখানে তদারকি হচ্ছে না। দীর্ঘদিন লং টাইম এবং স্লো মোশনে কাজ করতেছে। রাস্তার পাশে যত বাড়িওয়ালা আছে সবার বাড়িগুলা নিচে পড়ে যেতেছে। প্রতি বছরই যখনই কাজ ধরে তখনই রাস্তা শুধু উঁচা করে। 2 বছর ধরে এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন সহ রাস্তা সংস্কারে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু 5 আগস্টের পর তা চলছে আরও ধীর গতিতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় প্রকল্প এই নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডকে নিয়ে, টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের বিপরীতে 8 বছরে এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হয়নি এতটুকুও। দিনকে দিন শুধু ভোগান্তি উঠেছে চরমে। তাই এলাকাবাসী চান এই সমস্যার দ্রুত সমাধান। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। 3100 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানান। তিনি আরও জানান, নরসিংদী 2 আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ আয় ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করেছে সংস্থাটি। এছাড়া নামে বেনামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সাবেক মন্ত্রী, সংসদ সদস্যরা যে অস্বাভাবিক লেনদেন করেছেন তার সাথে কোনো ব্যাংক কর্মকর্তারা জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলেও নিশ্চিত করেন দুদক মহাপরিচালক। ফেনিক্সন চৌধুরী, সাবেক সংসদ সদস্য, ফরিদপুর 4, অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে তার অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে মিসেস তারিন হোসেন ও জনাব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে সংস্কার করা সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শেয়ার বাজারের স্থিতিশীলতা জরুরি। এজন্য মার্কেটে ভালো শেয়ার ও নতুন আইপিও আনা দরকার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। এ সময় দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বিগত 15 বছরে শেয়ার বাজারে যত অনিয়ম ও জালিয়াতি হয়েছে সেটা তদন্ত করে সবাইকে জানানো উচিত, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। দেশের প্রধান শেয়ার বাজার ডিএসসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি সীমাবদ্ধতা আছে উল্লেখ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কথা বলেন তারা। আগামী দিনে বিনিয়োগ বান্ধব পুঁজিবাজার প্রতিষ্ঠায় অংশীজন সহ বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নেওয়ার পক্ষেও মত দেন সংশ্লিষ্টরা। ডিএসসিকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, বাজারে যদি তার কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে হয়, সেক্ষেত্রে আমাদের একটি দক্ষ মানব সম্পদ লাগবে, যেটি আমাদের যে প্রধান 3টি পদে দক্ষ, সৎ এবং পরিশ্রমী কিছু ব্যক্তিত্বকে আমরা আনার চেষ্টা করছি, নেতৃত্বকে শক্তিশালী করার চেষ্টা করছি। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।